এই ভিডিওর কপিরাইট শুধুমাত্র দুর্গ মিডিয়া এবং দুর্গ মিডিয়া স্টোরিজের। এই ভিডিওর কপি দুর্গ মিডিয়ার পেজ এবং দুর্গ মিডিয়া স্টোরিজের পেজ এবং ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোথাও পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কপিরাইট থেকে সাবধান থাকুন, ভালো থাকুন। কপিরাইট করবেন না, আইন হাতে তুলে নেবেন না। কপিরাইটের দণ্ড খুবই মারাত্মক। তো শুনতে থাকুন আমাদের অডিও স্টোরিজ। মিডিয়া স্টোরি আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের জন্য বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর সেই রাত। বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা কোনো তথ্য কোথাও খুঁজে পাইনি। যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন। কমেন্ট করে জানাতে পারেন, মেল করেও জানাতে পারেন, আমাদের মেসেজ করে জানাতে পারেন ফেসবুক পেজ। দেখুন আমাদের আজকের গল্প ভয়ঙ্কর সেই রাত। বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়। সেদিন সকাল থেকেই আকাশটা কালো মেঘে ঢাকা ছিল। ঝিরে ঝিরে বাতাসের সঙ্গে টুপটাপ বৃষ্টি পড়ছিল। কৃষ্ণনগর থেকে বেথুয়া ডহরি যাব বলে আগেই ঠিক ছিল। বিকেলের বাসে নিয়ে রওনা হলাম বেথুয়া ডহরিতে। জানালার ধারেই জায়গা পেয়েছিলাম বলে মেঘলা দিনের উড়ন্ত মেঘ দেখতে দেখতে বেশ আরামের সঙ্গেই চলেছি। ছিটে মোটা বৃষ্টি তখনও পড়ছে। বিষণ্ণ বিকেল বিদায় নিয়ে সন্ধে নেমে এলো। আবছা অন্ধকারের মধ্যে যাত্রী বোঝাই বাস উড়ন্ত গতিতে চলেছে সোজা রাস্তা ধরে। আচমকা কোথা থেকে আশ্রয় পড়ল ঝড়, আর সেই সঙ্গে সিংহের গর্জনের মতো গুরুগম্ভীর মেঘের আওয়াজ, বিদ্যুতের ঝলকানি এবং মুষলধারে বৃষ্টি। হুড়মুড় করে সবাই জানালাগুলো বন্ধ করে দিল। আমিও আমার জানালা বন্ধ করে দিয়ে ঝড় বৃষ্টি আর মেঘের ডাক শুনতে শুনতে ভাবতে লাগলাম, বাস থেকে নামবার সময় যদি এইভাবে ঝড় বৃষ্টি হয় তাহলে অজানা অচেনা জায়গায় গিয়ে মুশকিলে পড়ে যাব। বাস ছেড়ে চলার গতি ঝড়ের দাপটে কমাতে বাধ্য হয়েছে ড্রাইভার। বাসে বসে বুঝতে পারছি যে কোনো সময় বাস আটকে যেতে পারে রাস্তায়, কারণ এই ঝড়ে দু চারটে গাছ উপরে গিয়ে রাস্তা আটকেও দিতে পারে। কিন্তু চওড়া রাস্তা বলেই দু একটা গাছ রাস্তায় পড়ে থাকা সত্ত্বেও পাশ কাটিয়ে বাস বেশ মন্থর গতিতে চলছে। যাত্রীদের মধ্যে কেউ ঘুমোচ্ছে, গান গাইছে, আর আমার পাশের সিটে মায়ের বুক জড়িয়ে একটা হ্যাংলা মতো ছেলে সমানে কেঁদে চলেছে। মোড়ে কে নামবেন? বলে কন্ডাক্টর হাঁক দিল। আমি ব্রিফকেসটা হাতে নিয়ে গেটের কাছে দাঁড়ালাম এবং একটু পরেই একমাত্র আমি একাই বাস থেকে নামলাম। বাস চলে যাওয়ার পর অন্ধকারের মধ্যেই বুঝতে পারলাম যে জনমানবহীন জায়গায় একটা সজনে গাছের তলায় দাঁড়িয়ে একমাত্র জীবন্ত প্রাণী আমি। জায়গাটাতে যেন শ্মশানের নীরবতা। সজনে গাছের ফাঁক দিয়ে অঝরে বৃষ্টির জল আমাকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিল, আর ভিজে জামা কাপড় পরে কাঁপতে শুরু করলাম। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো চলবে না। বাজারের মধ্য দিয়ে গিয়ে রিক্সা স্ট্যান্ড পেরিয়ে আমাকে মাস্টার মশাই শচীন দত্তর বাড়িতে পৌঁছতে হবে। চিঠি দিয়ে আমার আসবার কথা আগে জানিয়েও দিয়েছিলাম। বাসটা যেদিকে এগিয়ে গেল সেই দিকেই আমি এগিয়ে চললাম। বিদ্যুতের চমক ছিটকে পড়েই পরপর দুটো বাস পড়লো কাছাকাছি। কাঁপুনিটা আরো বেড়ে গেল, কিন্তু সাহস সঞ্চয় করে ব্রিফকেসটা মাথায় চাপিয়ে এক হাঁটু জলের মধ্যে কোনো রকমে এগিয়ে চললাম। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমারই চলার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। হঠাৎ একটা পেঁচার কর্কশ শব্দে সমস্ত পরিবেশটাকে কেমন যেন থমথমে করে দিল। আমার মনে হতে লাগলো আমার সঙ্গে আরো কেউ যেন হেঁটে চলেছে আমারই পাশাপাশি। আমি এগিয়ে চললাম। বিদ্যুতের ঝিলিক চমকে উঠল আবার। সেই ক্ষণস্থায়ী আলোর মধ্যে আমি দেখলাম অস্পষ্ট একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে যেন আমারই অপেক্ষায়। সমস্ত দেহটা ভয়ে কেঁপে উঠল এবং আমি সেই মুহূর্তে অনুভব করলাম যে আমার জীবনটা শেষ হয়ে আসছে। আমি আমার প্রিয়জনদের কাছে আর হয়তো ফিরে যেতে পারবো না। কাঁপুনিটা সেই মুহূর্তে অসম্ভবভাবে বেড়ে গেল। আর আমার বেশ মনে আছে, আমি তখন ছোট ছেলের মতো মা বলে ডেকে উঠে ভয়ে কুকুরে এক হাঁটু জলের মধ্যে পড়ে গেলাম। না না, সেই স্বরটা আজ আর আমার মনে নেই, কিন্তু ওই অবস্থার মধ্যে শুনতে পেলাম কি যেন বলে উঠল, ভয় নেই, আমি আপনার পাশে আছি। তাড়াতাড়ি মনের সাহস এনে উঠে পড়ে বললাম, কি কথা বললেন? আমার কাছে আসুন, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। কোথাও এতটুকু কোনো শব্দ নেই। আমি সেই নির্জন প্রান্তরে একা এবং অসহায় অবস্থায় দাঁড়িয়ে শুধু আমার হৃৎপিণ্ডের ধুক ধুক আওয়াজ শুনতে পেলাম।
খস করে ঠিক আওয়াজ হয়ে রং মশালের মতো আলো ছড়িয়ে একটু দূরে বিদ্যুতের তার মনে হলো ছিটকিয়ে পড়ল। আবার আমি দেখলাম সেই অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে যেন আমারই অপেক্ষায়। রাত কত জানি না, মাথার উপর দিয়ে আবার একটা পেঁচা ডাকতে ডাকতে উড়ে গেল। সেই মুহূর্তে আবার শুনতে পেলাম, ভয় নেই, সামনের দিকে এগিয়ে চলুন, এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না। দৈববাণীর মতো কথাগুলো কানে পৌঁছতেই আমি যেন ফিরে পেলাম অসীম সাহস আর শক্তি। সেই মুহূর্তে সমস্ত ভয় জড়তা ছুড়ে ফেলে দিয়ে সামনের দিকে এগোতে লাগলাম ক্ষিপ্র গতিতে। প্রতিটি মুহূর্তে আমি বুঝতে পারছিলাম যে আমার সামনে পেছনে বা পাশে থেকে কে যেন অনুসরণ করে চলেছে। আমি চলেছি নির্ভয়, কিন্তু আবার আমাকে থামতে হলো সেই দৈববাণীর আদেশে। দাঁড়ান, আরে এগোবেন না, সামনেই আছে একটা খাল, অন্ধকারে দেখা যাচ্ছে না, বাঁদিকে ঘুরেই একটা সাঁকো পাবেন, সেই সাঁকোর উপর দিয়ে ওপারে চলে যান, আমিও যাচ্ছি। দম দেওয়া পুতুলের মতো আমি বাঁদিকে ঘুরেই হাতটাতে হাতটাতে একটা বাঁশের উপর হাত পড়তেই বুঝলাম সাঁকো, এবং কোন রকমের সন্তর্পণে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে চলে গেলাম ওপারে। একটা চাপা গর্জন কোথা থেকে ভেসে এলো এবং গর্জনটা একটু পরেই কান্নায় পরিণত হলো। আমি আবার ভয় পেয়ে সেখানেই দাঁড়িয়ে কাঁপতে শুরু করলাম। এবারে ধমকের সুরে আদেশ হলো, এখন সামনের দিকে চলে যান, নইলে আমার সাথে নিয়ে যা, আপনাকে বাঁচাবো। নিমেষে ছুটে চললাম সামনের দিকে এবং কিছুদূর গিয়ে কোনো সারা শব্দ না পেয়ে ক্লান্ত দেহ নিয়ে সেইখানেই বসে পড়লাম। বৃষ্টি আর ঝড়ের দাপট আর নেই, কাঁপুনিটা আরো বেড়েছে, সমস্ত শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। বসে পড়েছি বলেই হয়তো উঠতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো আমাকে হবেই। সমস্ত ক্লান্তি আর যন্ত্রণাকে ভুলে গিয়ে উঠে দাঁড়ালাম। জানি না আরো কত পথ আমায় হাঁটতে হবে, কিভাবেই বা যাব। বিদ্যুতের সেই ঝলকানি আলো নেই যে খুঁজে পাবো সেই ছায়ামূর্তি বন্ধুকে। আমার খুব কাছ থেকেই স্পষ্ট শুনলাম, ভয় নেই, আমি আপনার কাছে আছি, এই মাঠ পার করে দিয়েই আমি ফিরবো, আমারও ফেরার সময় হয়ে এসেছে। সামনের দিকে আর কিছুটা গেলেই শহরের রাস্তা, এই পথ দিয়ে কেউ আসে না, আর এলে ফিরে যায় না। কাকুকে বলবেন শানু সেদিন কোনো দোষ করেনি, শানু ভালো আছে। কিভাবে শহরের রাস্তায় সেদিন পৌঁছেছিলাম আজ আর মনে নেই। মাস্টার মশাই অর্থাৎ শচীন দত্ত মহাশয়ের মুখে শুনেছিলাম, একজন দোকানদার আমার জ্ঞান ফিরিয়ে এনে আমার মুখে মাস্টার মশাইয়ের নাম শুনে পৌঁছে দিয়েছিল তার বাড়িতে। মাস্টার মশাই আমার মুখে সমস্ত কিছু শুনে বলেছিলেন, সেই বাসের কন্ডাক্টর ভুল করে যে জায়গায় নামিয়ে দিয়েছিল সেটা বাজার থেকে অনেক দূরে এবং ওদিকে লোকবসতি নেই। আসলে ওই জায়গায় চারপাশে ভাগাড় এবং স্থানীয় শ্মশান, পরাণ মণ্ডলের খাল এখানকার সবাই চেনে এবং এই নামটা শুনে সকলেই আঁতকে ওঠে। জীবিত অবস্থায় কেউ ওই খাল পেরিয়ে আসতে পারেনি, আপনার ভাগ্য ভালো বলেই বেঁচে গেলেন। আমি বললাম, সেই অস্পষ্ট ছায়ামূর্তি তাই হয়তো আমাকে খালে নামতে নিষেধ করে একটা বাঁশের শাখার উপর দিয়ে যেতে বলেছিল। মাস্টার মশাই বললেন, সেই ছায়ামূর্তিকে আপনি দেখেছিলেন? আমি বললাম, হ্যাঁ, মাঠ পেরিয়ে শহরের রাস্তায় পৌঁছবার আগে সে বলেছিল, কাকুকে বলবেন শানু সেদিন কোনো দোষ করেনি, শানু ভালো আছে। মাস্টার মশাই চিৎকার করে কফিয়ে কেঁদে উঠলেন। শানু এই কথা বলেছে বলেই আরো জোরে কাঁদতে বললেন। আমি শানুকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। যাবার সময় ও বলেছিল, কাকু আমি কোনো দোষ করিনি, ওরা মিথ্যা করে লাগিয়েছে। আমি অবাক হয়ে ফেল ফেল করে মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে কেমন যেন বোবা হয়ে গেলাম। মাস্টার মশাই বললেন, আমার দাদার ছেলে, ও যখন খুবই ছোট্ট তখন আমার দাদা মারা যান। সেই থেকে শানুকে আমি ছেলের মতো করে মানুষ করেছি। সঙ্গদোষে ও মাঝখানে খারাপ হয়ে যাচ্ছিল। একদিন হরির অন্তরঙ্গ দুজন বন্ধু এসে আমার কাছে বেশ কিছু অভিযোগ করে। আমি আর কোনো কিছু বিবেচনা না করে প্রকাশ্য রাস্তায় দুজনের গাছর থাপ্পড় খেয়ে বলছিলাম, আর বাড়ি ঢুকবি না। শানু আমার কথা শুনেছিল, শানু আর বাড়ি ঢোকেনি।
দুদিন কোনো খোঁজ না পেয়ে পাগলের মতো চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে ওকে যখন গেলাম তখন ওর শরীরের অনেকটা অংশ শুকনো খেয়ে গেছে। একটা গাছের ডালের ফাঁকে ওর দেহটা এমন ভাবে আটকে ছিল যে মনে হয়েছিল কেউ যেন জোর করে ওকে আটকে রেখেছে। পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ ছিল শ্বাসরোধ হয়ে মৃত্যু। বিশ্বাস হয় না, তবুও ঘটনা শোনা যায়। অবিশ্বাস করারও উপায় নেই, কারণ আমি জ্বলন্ত প্রমাণ। কাকুর কাছে যাব এই সংবাদ শানু হয়তো জেনেছিল তার অশরীরী আত্মা নিয়ে, এবং আমার যে মৃত্যু করতে পারে সেটাও সে জানত। কিন্তু জীবন্ত অবস্থায় সে মনে প্রাণে তার কাকুকে এতই ভালোবাসত যে কাকুর প্রতি চিকিৎসা বাঁচিয়েছে। শানুর মৃত্যুটা আজ এখানকার লোকেরা মনে করে অস্বাভাবিক এবং রহস্যময়। এতক্ষণ শুনছিলেন দুর্গ মিডিয়া স্টোরিজের নিবেদন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর সেই রাত। আমাদের পরবর্তী গল্প শোনার জন্য আমাদের সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের বলুন তারাও যেন আমাদের সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। আমাদের আজকের গল্প এই পর্যন্ত। সাথে থাকুন সবসময় দুর্গ মিডিয়া স্টোরিজের। গল্পের মেলায় আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গল্প কামরার মামলা। আমাদের পরবর্তী গল্পগুলো শোনার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন, আমাদের পেজটা লাইক করুন, আমাদের ভিডিও লাইক করুন, আমাদের ভিডিওতে কমেন্ট করুন। সাথে থাকুন আমাদের প্রথম গল্প, তাই গল্পের কোনো পার্ট আমরা রাখিনি, আমরা একটি পার্টেই পুরো গল্প আপলোড করে দিয়েছি। পুরো গল্পটি শুনতে আপনারা স্কিপ করুন। গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত শুকতারা এক গোয়েন্দা গল্প প্রথম খণ্ড থেকে। রাজা সাহেবের আমন্ত্রণে গিয়েছিলাম দেশীয় রাজ্য সেরাইকেলায়। সেখানকার চৈত্র পর্বে বিখ্যাত ছৌ নাচ দেখবার জন্যে। জয়ন্ত এবং আমি অর্থাৎ মানিক। সত্যই সে নৃত্যোৎসব দেখবার মতো। সংস্কৃতের নৃত্যকে দেওয়া হয়েছে একরকম সঙ্গীতের মর্যাদা, কেননা তাকে বলা হয়েছে দৃশ্য সঙ্গীত, অর্থাৎ যে গান চোখে দেখা হয়। সেরাইকেলায় নাচ দেখে এ নামের সার্থকতা বুঝতে পারলুম। সেরাইকেলা থেকে বনজঙ্গল এবং পাহাড়ের আশপাশ দিয়ে একটি পথ সুরপিল গতিতে এসে পৌঁছেছে সিনি জংশন স্টেশনে। সেখান থেকে ধরলুম কলকাতার ট্রেন। তখন সন্ধ্যা উতরে গিয়েছে। চাঁদের আলোয় মাখানো মধুযামিনীর স্বপ্ন। সেকেন্ড ক্লাসে দুখানা আসন রিজার্ভ করাই ছিল। উপরকার বাঙ্কে একজন অ্যাংলো ইন্ডিয়ান ছাড়া আর কেউ ছিল না। লোকটার গায়ের রং আমাদের চেয়ে কালো হলে কি হয়, আমাদের পোশাক দেখে বোধ করি তার কোট প্যান্টালুনের আভিজাত্যে আঘাত লাগলো, কারণ আমরা কামরায় প্রবেশ করতেই সে মুখে বিরক্তির ভাব ফুটিয়ে তুলে অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। নিচেকার আসনের একটা কোণ অধিকার করে বসেছিলেন একটি হৃষ্টপুষ্ট লোক। ঠোঁটের উপরে তার চার্লি চ্যাপলিন গোঁফ। সাজ পোশাক দেখলে তাকেও ফিরিঙ্গি বলে মনে হয়। তার পাশেই উপবিষ্ট একটা কালো মিশমিশে রোমশ কুকুর। তিনি আদর করে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন। কুকুরটার দিকে আমি কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করছি দেখে লোকটির মুখে ফুটল ঈষৎ হাসির রেখা। আমি ইংরেজিতে জিজ্ঞেস করলুম, ওটা কোন জাতের কুকুর? চীন দেশের চোচো কুকুর, ভারতে বড় একটা দেখা যায় না। তার মুখে পরিষ্কার বাংলা কথা শুনে বুঝলুম তিনি ফিরিঙ্গি নন। গাড়ি যখন ছাড়ে ছাড়ে হন্তদন্তের মতো কামরায় এসে উঠলেন আরেক ভদ্রলোক। তার বয়স 50-এর উপরে, আকারে মাঝারি, মাথায় অযত্ন বিন্যস্ত কাঁচা পাকা চুল, চোখে পুরো কাচের চশমা, পরনে ধুতি আর পিরান, এক হাতে একটি ছোট ব্যাগ ও আর এক হাতে একখানা মোটা কেতাব। চেহারা ও হাবভাব অতিশয় গম্ভীর। ভদ্রলোক এসেই কুকুরের মালিকের পাশে গিয়ে বসে পড়লেন এবং তারপর অন্য কোনো দিকে না তাকিয়েই হাতের বইখানার খান কয় পাতা উল্টে দৃষ্টি নিবদ্ধ করলেন। তার দিকেই। লোকটি নিশ্চয় গ্রন্থকীট। গাড়ি ছেড়ে দিলে জয়ন্ত জানালার ভেতর দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। পরিপূর্ণ জ্যোৎস্নার সমারোহের ভেতর দিয়ে গাড়ি ছুটে চলেছে। দিকে দিকে ফুটে উঠেছে কবিত্বের ছবি। জয়ন্তের চোখ আর মন সেই ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল দৃশ্যপট নিয়েই নিযুক্ত হয়ে রইল। আমি ততক্ষণে কুকুরের মালিকের সঙ্গে আলাপ জমিয়ে ফেলেছি। তার নাম ইন্দুলাল সিংহ, তা জাতে বিহারি এবং বিহারের আরও অনেকের মতো তিনিও পরিষ্কার বাংলায় কথাবার্তা বলতে পারেন। কলকাতার একটি বিখ্যাত প্রতিষ্ঠানের কর্মকর্তা। কার্যসূত্রে আদ্রায় গিয়েছিলেন এবং সেখান থেকে ধরেছেন কলকাতার ট্রেন।
তিনিও ছৌ নাচ দেখেছেন শুনে তাই নিয়ে তার সঙ্গে খানিকক্ষণ আলোচনা হলো। আমার মতো ইন্দুবাবুরও ছৌ নাচ খুব ভালো লেগেছে। ইতিমধ্যে ট্রেন এসে থামলো টাটানগর স্টেশনে। উপরের বাঙ্ক ছেড়ে নেমে পড়ে ফিরিঙ্গিটা কামরা থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। তার সঙ্গে কোনো মোটমাট নেই, বোধ হয় সে রেলেই কাজ করে। ইন্দুবাবু জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, বাইরে যেন কিসের গোলমাল শোনা যাচ্ছে না? জয়ন্ত বললে, হ্যাঁ, একবার দেখে আসি। সে গাড়ি থেকে নেমে গেল। গ্রন্থকীট মহাশয় নিজের কেতাব নিয়েই মেতে রইলেন। দুনিয়ার সব গোলমাল যেন তার কাছে একেবারেই তুচ্ছ। বইখানার চকচকে মলাটের উপরে ইংরেজিতে লেখা রয়েছে ওয়ার্কস অফ উইলিয়াম শেক্সপিয়ার। মাঝে মাঝে আমার মনে জাগে একটা অদ্ভুত প্রশ্ন, জয়ন্ত কি চুম্বকের মতো অপরাধীকে আকর্ষণ করে? জয়ন্ত পেশাদার পুলিশ নয়, শখের গোয়েন্দা মাত্র। তবু প্রায়ই দেখেছি তার উপস্থিতির সঙ্গে সঙ্গেই অপরাধ বা অপরাধীর সন্ধান পাওয়া যায়। কোনো অপরাধীর সন্ধানে আমরা এদিকে আসিনি, হালকা মনে এসেছিলাম বেড়াতে আর নাচ দেখতে, কিন্তু এখানেও পাওয়া গেল এক নিষ্ঠুর অপরাধের রক্তাক্ত নমুনা। জয়ন্ত গাড়ি থেকে নেমে যাবার পর আমিও জানালা পথে মাথা গুলিয়ে দেখলুম স্টেশনে এক বৃহৎ জনতা শশব্যস্ত হয়ে এদিক ওদিক ছুটোছুটি ও চেঁচামেচি করছে। প্রত্যেক লোকের মুখের ভাব রীতিমতো ত্রস্ত। জনতার মধ্যে রয়েছে রেল পুলিশেরও অনেক লোক। একজন লোককে ডেকে জিজ্ঞাসা করলুম, ব্যাপার কি মশাই? লোকটা দ্রুতপদে চলে যেতে যেতে বললে, খুন হয়েছে, খুন। কথাটা গ্রন্থকীট মহাশয়েরও কানে গেল। তিনি চমকে উঠে বই থেকে মুখ তুলে বললেন, কে খুন করলে? কাকে? ইন্দুবাবু চৌয়ের মাথা চাপড়াতে চাপড়াতে বললেন, ও প্রশ্নের জবাব দেবার লোক এখানে নেই। ভদ্রলোক বইখানা আবার মুখের সামনে তুলে ধরলেন। খানিক পরে জয়ন্ত আবার ফিরে এলো। তার মুখে যা শুনলাম তা হচ্ছে এই, মারা পড়েছেন বুলচন্দ্রী নামে এক সিন্ধি ভদ্রলোক। তিনি কলকাতার একজন নামজাদা রত্ন ব্যবসায়ী। ব্যবসা সূত্রে চক্রধরপুরে এসে ফিরে যাচ্ছিলেন কলকাতায়। তার অনুচর ছিল তৃতীয় শ্রেণীর কামরায়। সে টাটানগরে এসে প্রথম শ্রেণীর কামরায় আবিষ্কার করেছে মনিবের মৃতদেহ। রক্তে কামরা ভেসে যাচ্ছে এবং বুলচন্দ্রানীর বুকে বিদ্ধ হয়ে আছে একখানা ছোরা। কামরায় আর কেউ নেই। অনুচর বলে তার মনিবের সঙ্গে ছিল কয়েকখানা হীরা, মানিব্যাগ ও হাতঘড়ি। হীরা ঘড়ি অদৃশ্য, মানিব্যাগটা পড়ে আছে কিন্তু তার ভিতরটা শূন্য। জনৈক যাত্রী দেখেছে ট্রেন যখন ধীরে ধীরে সিনি স্টেশনে প্রবেশ করছিল তখন কোনো লোক একটা কামরা থেকে নেমে পড়ে তাড়াতাড়ি গিয়ে উঠেছিল এই গাড়িরই অন্য একটা কামরায়। রেল পুলিশের লোক এখন প্রত্যেক কামরায় সেই লোকটাকে সন্ধান করছে। মিনিট 3 পরেই আমাদের কামরার সামনে এসে দাঁড়ালো কয়েক পুলিশের লোক। একজন ইন্সপেক্টর ভিতরে ঢুকে বললে, আপনাদের টিকিট দেখি। আমরা টিকিট দেখালুম। টিকিট দেখে ইন্সপেক্টরের মুখ গম্ভীর হয়ে উঠল। সে হুকুম দিল কামরার ভেতরে খানা তল্লাশি চালাবার জন্য। পুলিশের লোকজনরা প্রথমে আমাদের মালপত্র এবং তারপর প্রত্যেকের জামা কাপড় হাতড়ে দেখতে লাগলো। তারপর আচম্বিতে আমাদের চমকিত দৃষ্টির সামনে সেই গ্রন্থকীটের পকেটের ভেতর থেকে বেরিয়ে পড়ল একখানা রক্তমাখা রুমালে জড়ানো একটা হাত ঘড়ি। ইন্সপেক্টর কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, আপনার পকেটে এ ঘড়ি কেন? ভদ্রলোক প্রথমটা স্তম্ভিতের মতো হয়ে গেলেন। তিনি যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলেন না। ইন্সপেক্টর বললে, ন্যাকামি রাখুন, জবাব দিন, এই ঘড়ি আপনার পকেটে এলো কেমন করে? ভদ্রলোক হতভম্বের মতো মাথা চুলকুতে চুলকুতে ক্ষীণ স্বরে বললেন, জানি না তো। বটে জানেন না? আপনার রুমালে রক্ত কেন? ও রুমাল আমার নয়। চমৎকার সাফাই। আপনার নাম কি? গৌরীচরণ ঘোষাল। কোথায় থাকেন? খড়গপুরে। কি করেন? স্কুল মাস্টারি। এখানে কেন? সেরাই কেলায় আমার জামাই বাড়ি। মেয়ের অসুখ শুনে দেখতে এসেছিল। তারপর যাবার সময় রোজগার করে ফিরে যাচ্ছেন। এখন হিরেগুলো কোথায় লুকিয়ে ফেলেছেন বলুন দেখি। মশাই, আপনার কথা কিছুই আমি বুঝতে পারছি না। চুপ রাও বদমাইশ। পুলিশের কাছে সব ধরিবাজি খাটবে না। এই সেপাই আসামির হাতে হাত কড়ি দিয়ে ফাঁড়িতে নিয়ে চলো। ভয়ে লজ্জায় অপমানে গৌরীবাবু কেঁদে ফেললেন, কিন্তু পুলিশের কাছে চোখের জল ব্যর্থ। তাকে পাহারাওয়ালাদেরই সঙ্গে যেতে হলো। আরও বেশ খানিকক্ষণ পরে ট্রেন আবার চলতে শুরু করলো। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় প্রথমে কিছুক্ষণ আমরা স্তব্ধ হয়ে বসে রইলুম। তারপর ইন্দুবাবু বললেন, এ যেন অবিশ্বাস্য ব্যাপার।
লোকটির বাইরের পরিচয় নিরীহ স্কুল মাস্টার, আর তার পকেটেই পাওয়া গেল বামাল। মানুষ চেনা কি কঠিন। জয়ন্ত এতক্ষণ গুম হয়ে বসে এক মনে কি যেন চিন্তা করছিল। ইন্দুবাবুর কথা শুনে মুখ তুলে মৃদু হাস্য করলে আমি বললুম, সত্য কথা, গৌরীবাবুর ভেতর থেকে হত্যাকারীর চেহারা আবিষ্কার করা অসম্ভব বলাও চলে। জয়ন্ত বললে, না মানিক, অসম্ভব নয়। আকৃতির উপরে প্রকৃতি নির্ভর করে না। সুন্দর দেহেও বাস করতে পারে অসুন্দর মন। ধরো, এই গাড়িতে আছি আমরা তিনজন, তুমি, আমি, ইন্দুবাবু। আমাদের দেহ সবাই দেখছে, কিন্তু আমাদের মন কেউ দেখতে পাচ্ছে না। অথচ মনই হচ্ছে ক্রিয়ার কর্তা, দেহ উপলক্ষ মাত্র। তোমার বা আমার বা ইন্দুবাবুর মন কি করতে পারে, বাহির থেকে সেটা জানবার উপায় নেই। ইন্দুবাবু হাসতে হাসতে বললেন, না মশাই, খানকয় হীরার লোভে আমার মন কোনোদিনই হত্যা করতে চাইবে না। তবে আপনি যা বললেন যুক্তিসঙ্গত। মন হচ্ছে রহস্যময়। নিরীহ স্কুল মাস্টারেরও মনে খুন করবার প্রেরণা জাগে। জয়ন্ত আর কিছু না বলে বাইরের দিকে মুখ ফেরালে ধুধু প্রান্তর পরিণত হয়েছে যেন জ্যোৎস্না সরোবরে। মাঝে মাঝে দেখা যাচ্ছে যেন তালিকুঞ্জের স্বপ্নদ্বীপ। ইন্দুবাবু আসন ত্যাগ করে বাথরুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করলেন। চেনা চৌ চৌ কুকুরটা এতক্ষণ পরে আমাদের দিকে তদারক করতে এলো। একবার আমার, আরেকবার জয়ন্তের পাশুকে পরীক্ষা করল। পরীক্ষার ফল হলো বোধহয় সন্তোষজনক। কুকুরটা বড়ই আদুরে। জয়ন্ত তার মাথায় হাত বুলিয়ে দিতে সে তার জানুর উপরে দুই পা তুলে উঠে দাঁড়িয়ে ল্যাজ নেড়ে আনন্দ প্রকাশ করতে লাগলো। আমি তার জন্য কিছু খাবারের খোঁজে টিফিন বক্সটা খুলে ফেললুম। আমিও কুকুর ভালোবাসি। এমন সময় ইন্দুবাবু বাথরুমের ভেতর থেকে বেরিয়ে এসে ধমক দিয়ে ডাকলেন, জনি, জনি। কুকুরটা ছুটে গেল মনিবের কাছে। ইন্দুবাবু সচমকে বলে উঠলেন, জনি, তোর বগলসটা কোথায় গেল? জয়ন্ত হু হু করে হেসে উঠে বললে, আমার কাছে। কেন? বগলসটা পরীক্ষা করছি। মানে? দেখছি এটা অসাধারণ বগলস, ফরমাস দিয়ে তৈরি। এর ভেতরটা ফাঁপায়। হঠাৎ ইন্দুবাবুর মুখের উপর থেকে সরে গেল শান্ত স্বভাবের ভদ্রতার আবরণ, এবং সেখান থেকে ফুটে উঠল তার হিংস্র মনের কুৎসিত আভাস। ক্রুদ্ধ স্বরে তিনি বলে উঠলেন, আপনি কি বলতে চান? জয়ন্ত কিছুই বলতে চাইল না, কেবল বগলসটা নিয়ে আসনের গদির উপরে ঝাড়তে লাগলো। বিদ্যুতের মতো চাকচিক্য নিয়ে গদির উপরে ঝরে পড়ল কয়েক খণ্ড স্ফটিক চোরাই হীরা। ভীষণ এক চিৎকার করে ইন্দুবাবু জয়ন্তের উপরে ঝাঁপিয়ে পড়বার উপক্রম করলেন। জয়ন্ত এক ধাক্কায় থেকে ফেলে দিয়ে রিভলভার বার করে কঠিন কণ্ঠে বললে, আমার পরিচয় তুমি জানো না, চুপ করে থাকো। মানিক, গাড়ি পরে স্টেশনে থামলেই তুমি নেমে গিয়ে পুলিশ ডেকে আনবে। বুলচন্দানীকে খুন করেছে এই ইন্দু। ট্রেন আবার ছুটছে। কামরার ভেতরে কেবল আমি ও জয়ন্ত। জয়ন্ত বলতে লাগলো, ইন্দু নিশ্চয়ই পুরাতন পাপী। নরহত্যা ও চুরি জন্য সে আগে থাকতেই প্রস্তুত হয়ে এসেছিল। পুলিশ খুব সহজে টোপ গেলেছে। রক্তাক্ত রুমাল আর হাত ঘড়ির উপরে নির্ভর করে গৌরীবাবুকে গ্রেপ্তার করেছে। কিন্তু আমি এত সহজে ভুলিনি, কারণ তার আগেই আমি একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম। নিহত বুলচন্দানীর কামরায় গিয়ে রক্তাক্ত মেঝের উপরে আমি দেখেছিলাম কুকুরের কয়েকটা পদচিহ্ন। সেই কামরায় কোনো কুকুর ছিল না। তবে সেই পদচিহ্ন কোথা থেকে এলো? নিশ্চয়ই কুকুর ছিল হত্যাকারীর সঙ্গে। বুঝতেই পারছো, তারপর থেকে আমার সন্দেহ আকৃষ্ট হয়েছিল কার দিকে? ইন্দুর কুকুরই তাকে ধরিয়ে দিয়েছে। ইন্দু যখন বাথরুমে যায় তখন আমি তার কুকুরটাকে পরীক্ষা করবার সুযোগ পেলুম। স্পষ্ট দেখলুম তার থাবায় রয়েছে রক্তের দাগ। আমার সন্দেহ পরিণত হলো দৃঢ় ধারণায়। বুঝলুম ইন্দুই পুলিশকে বিপথে চালনা করবার জন্য বেচারা গৌরীবাবুর পকেটে হাতের কায়দায় চালিয়ে দিয়েছিল রুমাল ও ঘড়িটা। কিন্তু আসল চোরাই মাল গেল কোথায়? পুলিশের খানা তল্লাশির ফলে ইন্দুর কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। আর চোরাই মাল না পেলে ইন্দুর বিরুদ্ধে কোনো মামলায় রুজু করা চলবে না। তখন আমার লক্ষ্য পড়ল কুকুরটার বগলসের উপরে। সেটা বিশেষ কৌশলে তৈরি ফরমাসি বগলস। ভেতরটা ফাঁপা। হাতের চাপ দিয়ে অনুভব করলুম তার মধ্যে রয়েছে কতগুলো কঠিন জিনিস। তারপর আর কিছু বলা বাহুল্য। আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
স্বাগতম দুর্গ মিডিয়া স্টোরিজে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা। আজ আপনাদের জন্য অদৃশ বর্ধনের লেখা কবরের বিভীষিকা। অদৃশ বর্ধন জন্ম 1 ডিসেম্বর 1932 সাল। ছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, ঔপন্যাসিক ও অনুবাদক। জন্ম কলকাতায় এক শিক্ষক পরিবারে। অ্যাডভেঞ্চারের টানে জীবনে অনেক পেশার সাথে যুক্ত ছিলেন। চাকরি, ব্যবসা ও সাহিত্য সাধনা। পরে নামী একটি প্রতিষ্ঠানের পারচেজ ম্যানেজার পদে ইস্তফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে। গোয়েন্দা কাহিনী দিয়ে লেখালেখি শুরু করেন। তার সৃষ্ট গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র ও তার মেয়ে গোয়েন্দা নারায়ণী। বাংলায় বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্রিয় জগৎ, অতিপ্রাকৃত, অনুবাদ ইত্যাদি লেখার ক্ষেত্রে অদৃশ বর্ধন অন্যতম স্বীকৃত নাম। ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা আশ্চর্যের ছদ্মনামী সম্পাদনা করেছেন ফ্যান্টাস্টিক। সত্যজিৎ রায়ের সভাপতিত্বে প্রথম সায়েন্স ফিকশন সিনে ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি। পত্রিকা, রেডিও, ফিল্ম ক্লাবের মাধ্যমে কল্পবিজ্ঞানকে আন্দোলনে আকারে সংগঠিত করেন। একাধিক পুরস্কার পেয়েছেন সাহিত্য অবদানের জন্য। কিশোর জ্ঞান বিজ্ঞান ও পরপর 2 বছর দক্ষিণী বার্তার শ্রেষ্ঠ পুরস্কার পান। অনুবাদের ক্ষেত্রে সুধীন্দ্রনাথ রাহা পুরস্কার পান। তিনি মৃত্যুবরণ করেন 20 মে 2019 সালে। আজ আপনাদের জন্য অদৃশ বর্ধনের কবরের বিভীষিকা। শুনতে থাকুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী গল্প শোনার জন্য আমাদের সাথেই থাকুন। পাহাড়ের গায়ে ছোট্ট একটা গা, স্লেট পাথরের ছাউনি দেওয়া বেশ কয়েকটা কুড়ে ঘর। অদূরে ঝর্ণার ধারা ঝরছে ঝেড়ে ঝেড়ে ধারায়। চারিদিকে পাহাড়ের বেষ্টন, গাছপালার সবুজ আভা, আকাশের নীলিমা। সব মিলিয়ে শান্তি, শান্তি, শুধু শান্তি। এহেন গায়েও এলো অশান্তি। বাইরে থেকে নয়, গোরস্থান থেকে। লোমহর্ষক সেই কাহিনী যে শুনল তারই দাঁতে দাঁত লাগলো। কেউ কেউ গা ছেড়ে চম্পট দেবে কিনা ভাবল। সন্ধে হলেই আগল পড়ল দরজায় দরজায়। অব্যাহত রইল কিন্তু নিশীত রাতের আতঙ্ক। রাত যখন নিশুতি, অমাবস্যার নিশ্ছিদ্র তমিশ্রায় চরাচর আবৃত, ঠিক তখন বেরিয়ে আসতো সে, যেন উঠে আসতো নরক থেকে, সঙ্গে আনত মৃত্যুর পরোয়ানা। প্রতি অমাবস্যায় ঘটতে লাগলো একই কাণ্ড। প্রতি অমাবস্যায় কৃমিকীটের মতো বিশুর ভঙ্গিমায় বেরিয়ে আসতে লাগলো সেই শ্বেত বিভীষিকা। প্রতি অমাবস্যায় হাহাকার উঠতে লাগলো এক একটি করে ঘরে। গায়ের নাম নাই বা বললাম। মহীশূরের এক পার্বত্য অঞ্চলে কাবেরী নদীর আশেপাশে এমনি গা অনেক দেখা যায়। খ্রিস্টান মিশনারিদের দৌলতে সেখানকার সব বাসিন্দাই যিশুর উপাসক। ছোট ছোট গায়ের মধ্যেই ছোট গির্জা, প্রকৃতির আলোয় যেন শান্তির কুদনীর। যে গায়ের কথা বলছি সেখানেও ঘরে ঘরে ঝোলে যিশুর ছবি। দিনের বেলা পুরুষরা পাহাড়ের স্লেট পাথর কেটে বেঁচে আসে শহরের বাজারে। দিনের শেষে ঝর্ণার ধারে বসে শুরু হয় পুরুষদের আড্ডা, মেয়েদের ঘর সংসারের কথা। আব্রাহাম একাই আসর মাতিয়ে রাখত রোজ। হাসি খুশি দুরন্ত স্বভাব তার। কথা কইতে কইতে গান গেয়ে ওঠা এবং গানের সুরে তাল দিয়ে নেচে ওঠা তার স্বভাব। আব্রাহাম না থাকলে তাই আসর জমে না। সেদিন কিন্তু দল ছাড়া হয়ে বসেছিল আব্রাহাম। উদাস চোখে চেয়েছিল দূর গোরস্থানের দিকে। মাত্র 2 দিন আগে ওর প্রাণপ্রিয় বন্ধু পিটার সমাহিত হয়েছে ওখানে। পিটার আব্রাহামের বন্ধুত্ব যারা দেখেছে তারাই অবাক হয়েছে। কেউ কেউ ঠাট্টা করে বলতো, শ্যাম দেশের জামাস নাকি রে, একটু আটটু সারাসারি না হলে চলে কি? অষ্টপ্রহর গায়ে গা দিয়ে থাকিস কি করে? পিটার আব্রাহাম কর্ণপাত করতো না ওসব কথায়। হরিহর আত্মার মতোই দুটিতে ভোর থেকে রাত পর্যন্ত থাকতো একসাথে। কাজকর্ম, বাজার হাট, হাসি ঠাট্টা সবই জুটি বেঁধে করা যায়। সেই জুটি অকস্মাৎ গেল ভেঙে। পাহাড়ে পাথর কাটতে গিয়ে জায়গা নিয়ে বচসা হলো মাইকেল আর গোমেশের সঙ্গে। রকচটা পিটার গাইতে তুলে তেড়ে গেল মাইকেলকে। 10 জওয়ান দৌড়ে এসে পিটারকে না ধরলে সেদিন নির্ঘাত খুন হয়ে যেত মাইকেল। আব্রাহাম একা দাঁড়িয়েছিল পিটারের পক্ষে। মনের দিক থেকে সায় ছিল না, তবুও দাঁড়িয়েছিল। পিটার যে ওর প্রাণের চেয়েও প্রিয় বন্ধু। 10 জনের টিটকিরি থেকে আব্রাহামই পিটারকে আড়াল করে নিয়ে নেমে আসছিল পাকদণ্ডি বেয়ে। দুর্ঘটনাটা ঘটল ঠিক সেই সময়। পা পিছলে গেল পিটারের।
পাকদণ্ডী যেখানে অকস্মাৎ ঢাল হয়ে অনেকটা নেমে গিয়েছে এবং খাদের ধার বরাবর গিয়ে ফের ঝাঁক নিয়েছে ডান দিকে, ঠিক সেইখানে যেন শুকনো ডাঙায় আছাড় খেল পিটার। একেই বলে নিয়তি, নিয়তির মার বড় দুর্বার। কতদিন কতবার ওই পথ দিয়ে আসা যাওয়া করেছে পিটার, কোনোদিন কিছু হয়নি। হলো সেই দিন, শেষের সেই দিন। পা পিছলে শটান খাদ্যের ধারে হরকে নেমে গেল পিটার এবং সামলানোর আগেই ছিটকে গেল শূন্যে। হাড়গোড় যেন গুড়িয়ে গিয়েছিল অত উঁচু থেকে পড়ার দরুন। প্রিয় বন্ধুর সেই অবস্থা কিছুতেই মন থেকে মুছতে পারছিল না আব্রাহাম। অন্মনা হয়ে বসেছিল অদূরে টিলার ঝোপের মধ্যে। সন্ধে হলো, আড্ডা ভাঙল। আব্রাহামের বিষাদ মাখা মুখের দিকে তাকিয়ে একে একে সবাই ফিরে গেল যে যে ঘরে। একা বসে রইল আব্রাহাম। মনের মধ্যে কত স্মৃতি, কত ভাবনা, কত কান্না, কত হাসি ভিড় করে এলো, কিন্তু কাঁদতে পারল না আব্রাহাম। পাথর হয়ে শুধু চেয়ে রইল দূর গোরস্থানের দিকে। আরো রাত হলো। আব্রাহাম আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়ালো আচ্ছন্নের মতো। পায়ে পায়ে এগুলো গোরস্থানের দিকে। পিটার যে ওইখানে শুয়ে আছে শেষ শয্যায়। পিটার, পিটার, আমি আসছি, আমি আসছি, আপন মনে বিড়বিড় করতে করতে দৌড়ালো আব্রাহাম। ওই তো গোরস্থান। অমাবস্যার অন্ধকারে চোখ চলে না বেশি দূরে, কিন্তু ওই তো দেখা যাচ্ছে পিটারের কবর। পিটার, পিটার, আমি এসেছি, আমি এসেছি। এতক্ষণ পরে অবরুদ্ধ আবেগে ফুঁপিয়ে উঠল আব্রাহাম। ঝোপের আড়ালে বসে কতক্ষণ কেঁদেছিল আব্রাহাম তাও জানে না। কতদিনের কত কথা, কত মেলামেশার সুখ স্মৃতি ভিড় করে এসেছিল বেদনার টনটনে বুকটার মধ্যে। সেই হিসেব নেই আব্রাহামের। শুধু মনে আছে রাত যখন আরো গভীর হয়েছে, যখন নিঝুম নিস্তব্ধ গোরস্থানে জিজির কান্না ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না, ঠিক তখন পিটারের কবরের দিকে তাকিয়ে অদ্ভুত একটা বস্তু দেখেছিল সে। যেন একটা সাদা কুয়াশা অথবা নীল আকাশ থেকে ধার করে আনা এক টুকরো সাদা মেঘ দুলছে কবরের উপর। অমাবস্যার অন্ধকারে প্রথমে সাদা মেঘই মনে হয়েছিল, ভালো করে ঠাহর করবার পর বস্তুটার আসল চেহারা দেখে ভেবাচাকা খেয়ে গেল আব্রাহাম। সাদা রঙের মস্ত একটা প্রাণী যেন উঠে আসছে মাটি ফুঁড়ে। প্রাণী বললে ভুল বলা হবে। কৃমি কীটকে যদি বহুগুণে বর্ধিত করা যায়, তবেই আজ করা যাবে রাত দুপুরের সেই শ্বেত বিভীষিকাকে। লম্বায় প্রায় হাত চারেক, সুপুরি গাছের মতো মোটা দেহ, অবিকল কৃমিকীটের মতো বা কেঁচোর মতো বা সাদা রঙের শুয়োপোকার মতো বুকে হেঁটে ধীর গতিতে কবর ঠেলে নেমে এলো সেই অলৌকিক রহস্য। হা করে তাকিয়েছিল আব্রাহাম। একই অসম্ভব দৃশ্য দেখছে সে। কবরটা পিটারের, তাতে সন্দেহ নেই, কিন্তু পিটারের কফিন থেকে পিটারের প্রেত মূর্তির পরিবর্তে এ কার শরীরী আতঙ্ক আবির্ভূত হচ্ছে মাটির উপর। কি তার অভিপ্রায়? কেনই বা এহেন বিচিত্র কায়া? নেহাত ডাকাবুকো বলেই হার্ট ফেল করেনি আব্রাহাম। মহা ডান পিটে বলেই গো গো করে চেঁচিয়ে উঠে চম্পট দেয়নি তল্লাট ছেড়ে। শুধু চেয়ে থেকেছে আড়ষ্ট দেহে, দেখেছে শ্বেত কীটের নারকীয় গতি। কবর ছেড়ে নেমে এলো নরক কীট। ধীর গতিতে এঁকে বেঁকে মাটি ঘষড়ে এগুলো গোরস্থানের বাইরের দিকে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল আব্রাহাম। দেখল জমাট বাঁধা সাদা কুয়াশার মতো মৃত্যুর জগৎ থেকে আবির্ভূত সেই কীটটা গোরস্থানের গেট পেরোনোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল বাতাসে। সম্বিত ফিরে পেল আব্রাহাম। কপালে হাত বুলিয়ে টের পেল কাল ঘাম ছুটেছে ওই কয়েক মিনিটের মধ্যেই। অসম্ভব উত্তাল হয়েছে হৃৎপিণ্ড। কলজে বুঝি ফেটে বেরিয়ে আসতে চাইছে পাজরার খাঁচা ছেড়ে। টলতে টলতে উঠে দাঁড়ালো আব্রাহাম। টলতে টলতে ফিরে এলো গায়ে। মহাচ্ছন্নের মতো শুয়ে পড়ল শয্যায়। সকালবেলা ঘুম ভাঙল কান্নার রোলে। পাশের বাড়িতে কে যেন মারা গেছে। পড়ি কি মরি করে ছুটল পরোপকারী আব্রাহাম। গিয়ে দেখল মাইকেল ওদের মায়া কাটিয়েছে। বিছানায় পড়ে ওর রক্তশূন্য দেহ। রক্তশূন্য? এক পলকে দেখে রক্তশূন্যই বোঝা গিয়েছিল। যেন রাতারাতি মাইকেলের দেহের সমস্ত রক্ত পাম্প করে টেনে বার করে নেওয়া হয়েছে ধমনীগুলো থেকে। চেনা যাচ্ছিল না ভ্যাটভেটে সাদা নিষ্প্রাণ দেহটা। পলকহীন চোখে চেয়ে রইল আব্রাহাম। চোখের সামনে ভেসে উঠে পরপর কয়েকটি দৃশ্য।
পাহাড়ের উপর মাইকেলের সঙ্গে পিটারের মারামারি, পিটারের অপঘাত মৃত্যু, শ্বেতকীট উঠে আসছে পিটারের কবর থেকে, তারপরেই মাইকেলের মৃত্যু। মৃত্যুটাও স্বাভাবিক নয়। কোথায় গেল শরীরের রক্ত? কে ওই সাদা কীট? কেনই বা সে এলো? গেলই বা কোথায়? কাউকে কিছু বলতে পারল না আব্রাহাম। সারাদিন কাটল অস্থির চঞ্চলতার মধ্যে। অবশেষে এলো রাত্রি। গুটি গুটি কবরখানায় হাজির হলো আব্রাহাম। গত রাতের সেই ঝোপটির মধ্যে বসে পলকহীন চোখে চেয়ে রইল কবরের দিকে। কিন্তু বৃথা প্রতীক্ষা। রাত ভোর হলো, কিন্তু কবর ফুঁড়ে আবির্ভূত হলো না কৃমিকীটের মতো সেই বিচিত্র প্রেত ছায়ার। আরো অনেক রাত কবরখানায় কাটালো আব্রাহাম। দেখা পেল না পরলোক থেকে আসা সেই আগন্তুকের। এলো আরেকটি অমাবস্যা। সে রাতেও কবরখানায় হাজির রইল আব্রাহাম। ওর মন বলছিল, অমাবস্যার নিচ্ছিদ্র অমানিসার সাথে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। শরীরই ওই আতঙ্কের। তাই ওত পেতে বসে রইল ঝোপের মধ্যে। বসে থাকতে থাকতে চমকে উঠল এক সময়। সে এসেছে। কবরের মাথায় আবর দেখা দিয়েছে মেঘলা আভাস। আবার নড়ছে চেরাপুঞ্জি থেকে ধার করা একটু কড়া ঘনীভূত রহস্য। আবার দৃশ্যমান হচ্ছে নরক থেকে আবির্ভূত সাদা রঙের গা ঘিনঘিনে সেই ভয়াল মৃত্যুকীট। সে এলো বেসুরপিল ভঙ্গিমায়। এগুলো গেটের বাইরে গিয়ে মিলিয়ে গেল শূন্যে। পরের দিন সকালে কান্না রোল উঠল গায়ের আরেকটি কুটিরে। গোমেজ মারা গেছে। সারা শরীরের সমস্ত রক্ত যেন উধাও হয়েছে রাতারাতি। বিবর্ণ বিকৃত সেই মুখের দিকে তাকানো যায় না। গোমেজ মাইকেলের বন্ধু, যে 10 জন পাহাড়ের উপর মারপিটের সময়ে ধস্তাধস্তি করেছিল পিটারের সঙ্গে, গোমেজ তাদের একজন। পরের অমাবস্যাতেও ঘটল একই কাণ্ড। কবরখানা থেকে নিষ্ক্রান্ত হলো শ্বেত বিভীষিকা। আরেকজনের নিরক্ত নিষ্প্রাণ দেহ পাওয়া গেল পরের দিন সকালে। সেই 10 জনের আরেকজনকে মৃত্যুর উপার থেকে এসে ছিনিয়ে নিয়ে গেল পিটার। আব্রাহাম আর সইতে পারল না। কাউকে কিছু সে বলল না। সেই দিনই দুপুর রোদে গাইতি নিয়ে হানা দিল কবরখানায়। পিটারের কবর খুঁড়ে টেনে তুলল কফিন। ডালা ভেঙে বিস্ফারিত চোখে চেয়ে রইল গলিত বিকৃত সে দেহটির দিকে। তার সঙ্গে পিটারের কোনো সাদৃশ্য নেই। প্রস্তুত হয়েই এসেছিল আব্রাহাম। পেট্রোল দিয়ে পুরো কফিনটা বেশ করে ভিজিয়ে আগুন জ্বেলে দিল নিষ্কম্প হাতে। ঘন্টা কয়েক পরে ছাইয়ের স্তূপ ঢেলে দিয়ে এলো ঝর্ণার জলে। না, শ্বেত বিভীষিকা আর দেখা দেয়নি পরের অমাবস্যায়। আমাদের এবারের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী গল্প শোনার জন্য আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ফ্রাইডে সাসপেন্সে আপনাকে স্বাগতম। আজ আপনাদের জন্য যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেতাত্মার আহ্বান। যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা কোনো তথ্য কোথাও খুঁজে পাইনি। ইন্টারনেটে তার লেখা কিছু বই ছাড়া এবং তার নাম ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। যদি তার সম্পর্কে কেউ কোনো তথ্য পেয়ে থাকেন, কারো কোনো তথ্য জানা থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, মেসেজ করে জানাতে পারেন, ইমেল করেও জানাতে পারেন। দুর্গ মিডিয়ার সাথে থাকুন, ফ্রাইডে সাসপেন্সের সাথে থাকুন। তো শুনতে থাকুন আমাদের আজকের গল্প প্রেতাত্মার আহ্বান। লেখক যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। লোকে লোকারণ্য। মাঠের মধ্যে বিরাট একটা ভিড় জমে গেছে। বিভৎস দৃশ্য। 12-14 বছরের এক ছেলে, নাম তার জনেশ, রক্তমাখা শরীরে পড়ে আছে। কোনো হিংস্র জন্তু তার নাক মুখ খুবলে খেয়ে গেছে। সুন্দর ছেলে জনেশ। তাকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠও বলা চলে। গায়ের স্কুলে ক্লাস 7-এ পড়তো। পড়াশোনায়ও ছিল ভালো ছেলে। তার বিরুদ্ধে মাস্টারদের কখনো কোনো অভিযোগ শোনা যায়নি। পাড়ায় বা গাঁয়েও যে তার কোনো শত্রু ছিল এমন কোথাও কেউ কোনো দিন শোনেনি। খুবই নম্র বিনয়ী ভালো ছেলে ছিল জনেশ। তবু তারই পড়াতে হলো এমন মৃত্যু, এমন শোচনীয় ও সাংঘাতিক মৃত্যু। একেই বলে নিয়তি। ভিড়ের মধ্যে কত কথাই হলো এমনি ধারা।
এরপর পুলিশ যখন এসে গেল তখনই ভিড় খানিকটা কমে গেল, কিন্তু দু একটি লোক পুলিশের আবির্ভাব দেখেই কৌতূহলী হয়ে তাদের পিছু নিয়েছিল। শঙ্কর সেনও ছিল তাদের সঙ্গে। পুলিশ ইন্সপেক্টর যোগেনবাবু খুব মন দিয়ে লাশ পরীক্ষা করলেন। লাশ যেখানে পড়ে আছে সেই জায়গাটাও পরীক্ষা করলেন। লাশের নাক মুখ নেই, চোখ কানও প্রায় সবই নিঃশেষ হয়ে গেছে, আর রক্তমাখা স্থানটায় তখনও কতকগুলো পদচিহ্ন। কিন্তু সেই পদচিহ্ন মানুষের নয়, দেখে মনে হয় কুকুর বা বাঘ, শেয়াল জাতীয় কোনো চতুষ্পদ জন্তুর পদচিহ্ন।